শুরু করছি আজকের গল্প হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা রোলাং। পাইন বনের মাথার ওপর তুষার ধবল পর্বতশৃঙ্গের আড়াল থেকে ধীরে ধীরে ভোরের আলো ছড়িয়ে পড়তে লাগলো রেশম পথের ওপর, যেমন রোদ ছড়িয়ে পড়ে হাজার বছরের প্রাচীন পথের ওপর। অন্যদিন আলো ফোটার সঙ্গে সঙ্গে ড্রাম বেজে ওঠে, তার গম্ভীর শব্দ প্রতিধ্বনিত হয় আশেপাশের পর্বত শৃঙ্গগুলোতে। সেই শব্দে মঠের ছোট্ট ছোট্ট বাচ্চারা ঘুম ভেঙে উঠে ঘর ছেড়ে বেরিয়ে প্রার্থনার জন্য একত্রিত হয় মঠের সামনে তুষারাবৃত চত্বরটাতে। শুরু হয়ে যায় মঠের দৈনন্দিন কাজ। কিন্তু আজ ড্রাম বাজল না, যদিও তুষার ঝড় থেমে গিয়েছে শেষ রাতেই। আর তারও আগে মেশিন গানের র্যাট র্যাট শব্দ। কিন্তু বলা যায় না, আবারও হয়তো গুলি ছুটে আসতে পারে উত্তর দিকের ওই পাহাড়গুলোর মাথার ওপর থেকে। ওটা অন্য দেশ। একসময় এ মঠের প্রায় সবাই ও দেশেই থাকত। তারপর শরণার্থী হয়ে উপস্থিত হয়েছে এদেশে, আশ্রয় নিয়েছে এ মঠে। তিব্বতী শরণার্থী তারা। সিল্ক রুট বা রেশম পথে চীন সীমান্তে ভারতীয় ভূখণ্ডে অবস্থিত এই লাকাং মঠ এখন তাদের আশ্রয়স্থল। সারা মঠ গত রাত জেগে কাটিয়েছে দরজা জানলা বন্ধ করে। নির্বাণের তো ঘুমোবার কোনো প্রশ্নই ছিল না। সারা রাত সে আর কয়েকজন লামা মিলে কোনো রকমে ধরে রেখেছিল রবিনকে। সারা রাত ধরে রবিন আপ্রাণ চেষ্টা করেছে তাদের হাত ছিটকে মঠ ছেড়ে সামনের চত্বরটায় বেরোবার জন্যে। কখনো সে ধস্তাধস্তি করেছে, গালাগালি করেছে, কখনো বা বাচ্চা ছেলের মতো কান্নাকাটি করেছে তাকে মঠের বাইরের চত্বরটাতে যেতে দেওয়ার জন্যে। তারপর শেষ রাতের দিকে মানসিক ও শারীরিকভাবে বিধ্বস্ত অবসন্ন হয়ে কেমন যেন নিশ্চুপ হয়ে গিয়েছে। একদম ভেঙে পড়েছে সে। ভোরের আলো ফোটার পর নির্বাণরা যে ঘরে আছে তার জানলাটা একজন লামা একটু ফাঁক করল। ঘরটার এক কোণে সিলিংয়ের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে বসে আছে রবিন। নির্বাণ জানলার কাছে গিয়ে তাকালো বাইরের চত্বরটার দিকে। বরফাবৃত চত্বরটার ঠিক মাঝখানে, যেখানে সেই অদ্ভুত দর্শন, বলা ভালো সেই ভয়াল দর্শন তিব্বতী দেবতার মূর্তিটা দাঁড়িয়ে আছে, ঠিক তার নিচেই মাটিতে কি যেন পড়ে আছে। যদিও সেটা প্রায় বরফে ঢাকা, তবুও নির্বাণ অনুমান করল কি পড়ে আছে সেখানে। নির্বাণ চেয়ে রইল বাইরের দিকে। গতকাল বিকেলে গ্যাংটক থেকে তারা যখন এই লাকাং মঠে এসে পৌঁছেছিল, তখন তারা কেউই ভাবতে পারেনি যে এক রাতের মধ্যেই এমন কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারে। হাজার বছরের প্রাচীন রেশম পথের অতুলনীয় সৌন্দর্য উপভোগ করতে করতে এই প্রাচীন তিব্বতী মঠে উপস্থিত হয়েছিল তারা। মঠাধ্যক্ষও তাদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলেন। সূর্য ডোবার আগে পর্যন্ত নির্বাণরা মঠের চারপাশে ঘুরেছে। সারা মঠে ছড়িয়ে থাকা অদ্ভুত দর্শন মূর্তিগুলোর ছবি তুলেছে, ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলেছে। জুলিয়া তো একদম আত্মহারা হয়ে গিয়েছিল এখানে এসে। যদিও এখানে আসার আগে একটা অস্বস্তিবোধ কাজ করছিল জুলিয়ার মনে, কারণ এখানে আসার পথে একবার রেশম পথে একটা দোকানে চা খেতে গাড়ি দাঁড় করিয়েছিল নির্বাণরা। তারা এই লাকাং মঠে আসছে শুনে বৃদ্ধ তিব্বতী দোকানি তাদের বলেছিল যে হাজার বছরের প্রাচীন এই মঠ নাকি তিব্বতী তন্ত্র সাধনার পীঠস্থান। এই মঠ নাকি সব সাধনার কেন্দ্র। জুলিয়ার ভয় ছিল যে এ মঠে এলে হয়তো মৃতদেহটেহ দেখতে হতে পারে। কিন্তু এখানে পৌঁছে তারা অনেক ভয়াল দর্শন মূর্তি দেখলেও কোনো মৃতদেহ দেখেনি। অথচ সেই জুলিয়া নিজেই এখন। আলো ছড়িয়ে পড়তে লাগলো মঠের চারপাশে। চারপাশে কাছে দূরে একসময় সব কিছু স্পষ্ট হয়ে গেল। রেশম পথের পাগদণ্ডী, তার গায়ের পাইন বন, নীল আকাশের বুকে সার সার তুষার ধবল পর্বত শৃঙ্গ। বাইরের দিকেই তাকিয়েছিল নির্বাণ।
মাঝে মাঝেই তার চোখ চলে যাচ্ছিল সেই মূর্তিটার নিচে পড়ে থাকা জিনিসটার দিকে। বেশ কিছু সময় আরও কেটে গেল। নির্বাণ খেয়াল করল মঠের অন্য অংশের জানলাগুলোও খুলতে শুরু করেছে। জানলার গড়ার ধরে দাঁড়িয়ে থাকা লামারাও তাকিয়ে দেখার চেষ্টা করছে মূর্তির নিচে পড়ে থাকা জিনিসটাকে। এর কিছুক্ষণের মধ্যেই তাদের ঘরের দরজার বাইরে খড়মের শব্দ শুনে ফিরে দাঁড়ালো নির্বাণ। রবিন যাতে কোনোভাবেই ঘর থেকে গুলিবর্ষণের মধ্যে বাইরে বেরোতে না পারে সেজন্য দরজাটা বাইরে থেকেও বন্ধ করে দেওয়া হয়েছিল। দরজা খুলে গেল। ঘরে প্রবেশ করলেন মঠাধ্যক্ষ লামা পেংবু। মুন্ডিত মস্তক, অসংখ্য বলিরেখাময় মুখ, দেখে তার সঠিক বয়স আন্দাজ করা যায় না। গতকাল এখানকার একজন লামা নির্বাণদের বলেছিলেন যে মঠাধ্যক্ষর বয়স নাকি 100 বছর। তাছাড়া এখানে আরও একজন অতি প্রাচীন লামা নাকি আছেন যার বয়স নাকি 500 বছর। তার নাম চোগোসাং। লামা চোগোসাং নাকি ভূগর্ভস্থ তার কক্ষে থাকেন, কক্ষ ছেড়ে বাইরে বেরোন না। নির্বাণরা ব্যাপারটা বিশ্বাস না করলেও মঠাধ্যক্ষ পেংবু লামা বয়সে যে অতি বৃদ্ধ তা তাকে দেখলেই বোঝা যায়। তবে সদা হাস্যময় লোকটির মুখে এখন আর হাসি নেই। রবিনের দিকে একবার তাকিয়ে নিয়ে তিনি নির্বাণের উদ্দেশ্যে বললেন, চলুন, এবার ওকে বাইরে নিয়ে যেতে হবে। ঘরে আরও 3 জন লামা ছিল। তারা ধরাধরি করে উঠে দাঁড় করালো রবিনকে। তারপর তাকে নিয়ে ঘর ছেড়ে মঠের ভেতর থেকে বাইরে বেরোলো তারা। ইতিমধ্যে বেশ কয়েকজন লামা মূর্তিটার কাছে পৌঁছে গিয়ে গোল হয়ে ঘিরে দাঁড়িয়েছে জায়গাটাকে। রবিনকে নিয়ে ধীর পায়ে সেদিকে যখন নির্বাণরা এগোচ্ছে তখন পাহাড়ের ঢাল বেয়ে নিচে থেকে ওপরে উঠে এলো ইন্দো টিবেটিয়ান বর্ডার ফোর্সের কয়েকজন লোকও। নির্বাণদের সঙ্গে একই সময়ে তারাও উপস্থিত হলো মূর্তিটার নিচে। নির্বাণরা সেখানে উপস্থিত হতেই লামার দল একপাশে একটু সরে দাঁড়ালো। ইতিমধ্যে তার ওপর থেকে বরফের আবরণ সরিয়ে ফেলেছে লামারা। নির্বাণদের চোখের সামনে মাটিতে পড়ে আছে একটা দেহ, জুলিয়ার লাশ। তবে তার মুখে যন্ত্রণার কোনো চিহ্ন নেই। খোলা চোখ, তার ঠোঁটের কোণে যেন আবছা হাসির ছোঁয়াও লেগে আছে, যেন এখনই সে উঠে বসে বলবে গুড মর্নিং। এমনই জীবন্ত তার দেহ। সে কিছু বোঝার আগেই মৃত্যু এসে ছিনিয়ে নিয়েছে তার জীবন, যে জন্য কোনো যন্ত্রণার ছাপ ধরা পড়েনি তার মুখে। খুব ভালো করে দেখার পর নির্বাণ জুলিয়ার বুকের বাঁদিকে একটা যেন ছিদ্র দেখতে পেল। সম্ভবত ওই একটাই গুলি লেগেছিল তার দেহে, আর লেগেছিল একদম মর্মস্থলে। আর তাতেই মুহূর্তের মধ্যেই প্রাণহীন হয়ে যায় তার দেহ। নির্বাকভাবে সবাই চেয়ে রইল জুলিয়ার মৃতদেহের দিকে। সেদিকে তাকিয়ে যেন পাথরের মূর্তি বনে গেছে রবিন। নির্বাণ পিঠের উপর পেছন থেকে একটা হাতের স্পর্শ অনুভব করতেই সে ফিরে তাকিয়ে দেখল ইন্ডো টিবেটিয়ান ফোর্সের একজন অফিসার ইশারায় তাকে একটু বাইরে আসতে বলছেন সামনে থেকে। নির্বাণ সরে এলো জটলার বাইরে। নির্বাণ দেখল ভদ্রলোকের বুকের নেম প্লেটে লেখা আছে ডুপ্পা, পদমর্যাদায় লেফটেন্যান্ট। সম্ভবত এই অফিসারও জন্মসূত্রে তিব্বতী। তিনি চাপা স্বরে নির্বাণের উদ্দেশ্যে বললেন, আপনি তো এই ব্রিটিশ দম্পতির সঙ্গী হয়ে এখানে এসেছেন, তাই না? আমাকে গতকালই বর্ডার চেকপোস্টে লোকেরা খবর দিয়েছিল যে এক ব্রিটিশ দম্পতি আর একজন বাঙালি লাকাং মঠে গিয়েছে। আপনারা এখানে এসেছিলেন কেন? নির্বাণ বলল, আমি কলকাতা থেকে এই সিল্ক রুটের ছবি তুলতে এসেছিলাম। গ্যাংটকের হোটেলে আসার সময় রবিন আর জুলিয়ার সঙ্গে পরিচয়। জুলিয়ার একটা স্বেচ্ছাসেবী সংগঠন আছে যার কাজ বিশ্বে নানা প্রান্তের শরণার্থী শিশুদের ওষুধ, খাবার ইত্যাদি দিয়ে সাহায্য করা। সে কাজেই ওরা এখানে এসেছিল। আমি ওদের সঙ্গী হয়ে যাই।
কাল বিকেলে আমাদের গাড়ি এসে এখানে নামিয়ে দিয়ে যায়। কথা ছিল আগামীকাল আমরা আবার ফিরে যাব, কিন্তু অফিসার শুনে বললেন, বুঝলাম, সীমান্তের ওপার থেকে যারা এ মঠের উপর গুলি চালিয়েছে তাদের এ মঠের উপর রাগ আছে, কারণ এ মঠ এখন তিব্বতী শরণার্থী শিশুদের আশ্রয়স্থল বলে। মাঝে অবশ্য কয়েক মাস গোলাগুলি বন্ধ ছিল, কাল আবার হলো। আমরাও অবশ্য পাল্টা জবাব দিয়েছি, কিন্তু শুধু এই মহিলার গায়েই বা গুলি লাগলো কিভাবে? নির্বাণ জবাব দিল, রাতের খাওয়া সেরে আমরা একটা ঘরে বসে গল্প করছিলাম। খোলা জানলা দিয়ে চাঁদের আলোয় বাইরেটা দেখা যাচ্ছিল। অপূর্ব দেখাচ্ছিল বাইরেটা। জ্যোৎস্না যেন চুইয়ে পড়ছিল পর্বত শৃঙ্গ থেকে। এই সময় তারই মধ্যে পেঁজা তুলোর মতো তুষারপাত শুরু হলো। সেই অপূর্ব দৃশ্য দেখে জুলিয়া বলল যে সে একবার বাইরের চত্বরে বেরিয়ে ভালো করে দেখবে চারপাশের দৃশ্য। আমি আর রবিন ঘরেই রইলাম। সে ঘর ছেড়ে বেরোলো। কিছুক্ষণের মধ্যেই খোলা জানলা দিয়ে আমরা দুজনেই দেখলাম যে জুলিয়া মঠের বাইরে বেরিয়ে এগোচ্ছে একদিকে। নির্দিষ্ট জায়গাতে যখন সে পৌঁছলো, ঠিক তখনই হঠাৎ পাহাড়ের মাথা থেকে খটখট শব্দ শুরু হলো। ছিটকে উঠতে লাগলো এই চত্বরের বরফ। আর তারপরই দেখলাম জুলিয়া পড়ে গেল। মুহূর্তের মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু হলো সারা মঠ জুড়ে। দরজা জানলা সব দুমদাম করে বন্ধ হতে লাগলো। আমি আর রবিন যখন ঘর ছেড়ে বেরিয়ে মঠের বাইরে বেরোবার দরজার সামনে এলাম, তখন সেই দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। মঠাধ্যক্ষ আর অন্য লামারা বললেন যে কিছুতেই আর বাইরে বেরোনো যাবে না, বেরোলেই নির্ঘাত মৃত্যু। সীমান্তের ওপার থেকে মঠ লক্ষ্য করে গুলি বৃষ্টি শুরু হয়েছে। বাইরে বেরিয়ে কিছুতেই তারা মরতে দেবেন না আমাদের। এদিকে বাইরে পড়ে রয়েছে জুলিয়া। রবিন আপ্রাণ চেষ্টা করেছিল বাইরে যেতে। অতি কষ্টে তাকে ঘরবন্দি করা হয়। অফিসার বললেন, মৃত মহিলা বিদেশি নাগরিক। আর্মির তত্ত্বাবধানেই আমরা দেহ ফিরিয়ে নিয়ে যাব। ব্রিটিশ এম্বাসিকেও সরকার মারফত ব্যাপারটা জানাতে হবে। চলুন এবার কথা বলা যাক মঠাধ্যক্ষ আর রবিন নামের ওই ব্রিটিশ যুবকের সঙ্গে। কয়েক পা এগিয়ে এরপর নির্বাণ আর সেনা অফিসার গিয়ে দাঁড়ালো সেই জটলার মাঝে। রবিন তখনও পাথরের মূর্তির মতো তাকিয়ে আছে তার সঙ্গিনীর মৃতদেহের দিকে। নির্বাণ আর সীমান্তরক্ষী বাহিনীর অফিসার ডুকপাও তাদের পাশে গিয়ে দাঁড়ালেন। ডুকপা চাপা স্বরে মঠাধ্যক্ষর কানের কাছে নির্বাণের কাছ থেকে শোনা কথাগুলো বলে জানতে চাইলেন ব্যাপারটা সত্যি কিনা। সম্মতিসূচক মাথা নাড়লেন মঠাধ্যক্ষ। ঘটনা সম্বন্ধে সীমান্তরক্ষী বাহিনীর তিব্বতী বংশোদ্ভব অফিসার এবার নিশ্চিত হলেন। এরপর একটু ইতস্তত করে তিনি নিশ্চল রবিনের কাঁধে হাত রেখে বললেন, আমরা সবাই খুব দুঃখিত, কিন্তু আপনার সঙ্গিনীর মৃতদেহ নিয়ে এবার ফিরতে হবে নিচে। আপনাকে আর আপনার ভারতীয় সঙ্গীকেও আমরা নিচে নিয়ে যাব। আপনার সঙ্গিনীর মৃতদেহ যাতে আপনি দেশে নিয়ে যেতে পারেন তার সব ব্যবস্থা করবে ভারত সরকার। আপনি নিশ্চিন্ত থাকুন এ ব্যাপারে। আপনারা এদেশের অতিথি ছিলেন। কোনো অমর্যাদা হবে না আপনার বা আপনার সঙ্গিনীর মৃতদেহের। এই বলে অফিসার তার সঙ্গীদের উদ্দেশ্যে জুলিয়ার মৃতদেহটা মাটি থেকে ওঠাবার ইঙ্গিত করতে যাচ্ছিলেন, কিন্তু তা শুনে হঠাৎই থরথর করে কেঁপে উঠল রবিন। তারপর তার পাশে দাঁড়ানো মঠাধ্যক্ষ বৃদ্ধ লামা পেঙ্গুর দু কাঁধ ধরে চিৎকার করে বলতে লাগল, তোমরা শঠ প্রবঞ্চক, মিথ্যাবাদী। তোমরা বলেছিলে যে এ মঠে এলে আমাদের কোনো ক্ষতি হবে না। তোমাদের অনাথ শিশুদের সাহায্য করার জন্যে কত দূর থেকে ছুটে এসেছিল জুলিয়া। তার প্রতিদান এই হলো। এই মূর্তিটা দেখিয়ে তুমি কাল বলেছিলে যে এই মূর্তি সবাইকে রক্ষা করে, কারো কোনো ক্ষতি হয় না এ মঠে এলে। এ মঠ নাকি তন্ত্র সাধনার পীঠস্থান। সমস্ত অশুভ শক্তি দূরে থাকে এই মঠ থেকে।
এ মঠ আগলে রাখেন তোমাদের তন্ত্র সাধনার এই দেবতা। এর মধ্যে মৃতদেহও নাকি পুনর্জন্ম লাভ করতে পারে। রবিনের কথা মিথ্যা নয়, সত্যি এই কথাগুলো গতকাল বিকেলে বলেছিলেন মঠাধ্যক্ষ পেংবু। নির্বাণও তার সাক্ষী। এই মঠ যে সত্যি তিব্বতীদের সব সাধনার পীঠস্থান ছিল, এ কথাও নির্বাণদের তখন কথা প্রসঙ্গে জানিয়েছিলেন বৃদ্ধ মঠাধ্যক্ষ পেংবু। এরপর রবিন মঠাধ্যক্ষের কাঁধ ঝাঁকাতে ঝাঁকাতে বলল, তোমরা যদি মিথ্যাবাদী না হও, তোমাদের দেবতা যদি মিথ্যা না হয়, তবে বাঁচিয়ে তোলো আমার জুলিয়াকে, বাঁচিয়ে তোলো। বৃদ্ধ মঠাধ্যক্ষর কাঁধ ধরে তাকে পাগলের মতো ঝাঁকাতে শুরু করল রবিন। নিশ্চুপ বৃদ্ধ লামা, তার সঙ্গী অন্য লামারা, নির্বাণ, সীমান্তরক্ষী অফিসার ডুপ্পাও কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। বৃদ্ধ মঠাধ্যক্ষের কাজ ঝাঁকিয়ে রবিন পাগলের মতো বলে চলেছে, অন্তত একবারের জন্যে, কিছুক্ষণের জন্যে তোমরা বাঁচিয়ে তোলো আমার জুলিয়াকে, তবে বুঝবো তোমাদের কথা সত্যি, তোমাদের সাধনা, তোমাদের দেবতা সত্যি। হঠাৎ একটা কণ্ঠস্বর কানে এলো সবার, না, আমাদের দেবতা মিথ্যা নয়, আমাদের সাধনা মিথ্যা নয়। চমকে উঠে সবাই তাকালো সেই কণ্ঠস্বর লক্ষ্য করে, এমনকি রবিনও থেমে গিয়ে তাকালো সেদিকে। তাদের কিছুটা তফাতে কখন যেন এসে দাঁড়িয়েছেন অতি বৃদ্ধ এক লামা, তারও মুণ্ডিত মস্তক, লোল চর্মাবৃত দেহ, পরনে সামান্য রক্ত বস্ত্র। নির্বাণ খেয়াল করল যে দীর্ঘদিন না কাটার ফলে তার হাতের নখগুলো পুরু হয়ে বাজ পাখির নখের মতন বেঁকে গিয়েছে, তবে অতি বৃদ্ধ হলেও তার চোখের জ্যোতিটা যেন খুব উজ্জ্বল। নির্বাণের মনে হল, এই কি তবে সেই এ মঠের অতি প্রাচীন লামা? এই কি সেই চোগোসাং? মঠাধ্যক্ষ সহ সবাই তাকে দেখা মাত্রই মাথা নিচু করে দাঁড়ালো। রবিন তার দিকে তাকিয়ে কিছুক্ষণ নিশ্চুপ থাকার পর বলে উঠল, পারবে, পারবে তুমি আমার জুলিয়ার প্রাণ ফিরিয়ে দিতে, অন্তত কিছুক্ষণের জন্যে হলেও? অতি বৃদ্ধ লামা ধীর শান্ত কণ্ঠস্বরে বললেন, হ্যাঁ পারবো, অন্তত আজ রাতের জন্যে হলেও পারবো, কিন্তু তুমি এই মৃতের পুনরুত্থান সহ্য করতে পারবে তো? রবিন সঙ্গে সঙ্গে বলে উঠল, হ্যাঁ পারবো, নিশ্চয়ই পারবো, তুমি একবারের জন্যে অন্তত জীবন্ত করে তোলো আমার জুলিয়াকে, দোহাই তোমার। সেই অতিবৃদ্ধ লামা বললেন, আচ্ছা বেশ, কিন্তু একটা শর্ত আছে আমার। রবিন বলে উঠল, তোমার সব শর্ত পূরণ করতে রাজি আমি, শুধু একবারের জন্যে জীবিত করে তোলো জুলিয়াকে। অতি বৃদ্ধ লামা বললেন, এক রাতের জন্যে আমি জীবিত করে তুলব এই মৃত নারীকে, তবে শর্ত একটাই, তার দেহের অতি ক্ষুদ্র অংশ কিন্তু আমি রেখে দেব আমার কাছে। কাল ভোরবেলায় মৃতদেহে তুমি তা ফেরত পাবে না। রবিনের কথা শুনে অতি বৃদ্ধ লামার ঠোঁটের কোণে যেন আবছা হাসি ফুটে উঠল। তিনি বললেন, তবে মৃতদেহ মঠের ভেতরে নিয়ে যেতে হবে। রবিন সঙ্গে সঙ্গে বলল, আপনি যা করতে বলবেন তাই করব, এ মৃতদেহ এখানেই থাকবে, দেখি আপনি তাকে বাঁচিয়ে তুলতে পারেন কিনা। লামা চোগোসাং এরপর মঠাধ্যক্ষ পেংবুর উদ্দেশ্যে তিব্বতী ভাষায় সম্ভবত বললেন মৃতদেহটাকে মঠের ভেতরে নিয়ে যাওয়ার জন্য, কারণ তার কথা শুনে মঠাধ্যক্ষ পেংবু সীমান্তরক্ষী বাহিনীর অফিসার ডুকপার উদ্দেশ্যে বললেন, তোমরা ফিরে যাও, কাল সকালে এসো। ডুকপা নিজে জন্মসূত্রে তিব্বতী, কাজেই মঠাধ্যক্ষের আদেশের বিরোধিতা করল না হয়তো, বা তার ধর্মভাবের জন্য। সে শুধু নির্বাণের উদ্দেশ্যে বলল, আপনি কি আমাদের সঙ্গে নিচে ফিরে যাবেন নাকি কাল ফিরবেন? নির্বাণ বলল, না, আমি কাল রবিন আর জুলিয়ার মৃতদেহের সঙ্গে নিচে নামব। আমরা একসঙ্গে এসেছিলাম, একসঙ্গেই ফিরব। রবিনের পাশে থাকাটা এখন জরুরি।
তার জবাব পেয়ে অগত্যা মঠের সামনের চত্বর ছেড়ে নিচে নামার পথ ধরলেন সীমান্তরক্ষী বাহিনীর অফিসার ও তার জওয়ানরা। অতি বৃদ্ধ লামা চোগোসাং তিব্বতী ভাষায় কি যেন নির্দেশ দিলেন মঠাধ্যক্ষকে। তারপর ধীর পায়ে এগিয়ে মঠের ভেতর অদৃশ্য হয়ে গেলেন। এরপর মঠাধ্যক্ষ পেংবুর নির্দেশে বরফের চাদরের ওপর থেকে কয়েকজন লামা ধরাধরি করে জুলিয়ার দেহটাকে উঠিয়ে নিয়ে এগোলো মঠের ভেতরে যাওয়ার জন্যে। তাদের অনুসরণ করল নির্বাণ আর রবিন সহ মঠাধ্যক্ষ। নির্বাণের সঙ্গেই হাঁটছিলেন মঠাধ্যক্ষ পেংবু। নির্বাণ তাকে প্রশ্ন করল, সত্যি কি আপনারা জীবিত করে তুলতে পারবেন এই মৃতদেহকে? মঠাধ্যক্ষ বললেন, লামা চোগোস্তাং যখন বললেন তখন নিশ্চয়ই কাজটা করতে পারবেন তিনি। লামা চোগোস্তাং প্রেতসিদ্ধ পুরুষ। তিনি জানেন কিভাবে প্রেতাত্মাকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হয় মৃতের শরীরে। নির্বাণ বলল, কিভাবে তিনি বাঁচিয়ে তুলবেন মৃতাকে? মঠাধ্যক্ষ বললেন, তিব্বতী তন্ত্র সাধনার এই পদ্ধতির নাম রোলাং। চোগোস্তাং মিলিত হবেন ওই মৃতদেহের সঙ্গে। তারপর মৃতদেহে আত্মা প্রবেশ করিয়ে আবার তাকে জাগিয়ে তুলবেন এক রাতের জন্য। এ কথা বলার পর মঠাধ্যক্ষ বললেন, সব সাধনার ব্যবস্থা করে দিয়েই আমরা সবাই নিচে অন্য একটা মঠে নেমে যাব। বলা যায় না, রাতে আবার গুলি বৃষ্টি হতে পারে, সীমান্তের ওপার থেকে কামানের গোলাও ছোড়া হতে পারে। তাছাড়া রাতে যখন ওই প্রেতাত্মা জীবিত হয়ে উঠবে তখন এখানে বেশি লোকের থাকা বাঞ্ছনীয় নয়। তিব্বতী তন্ত্র সাধনার সব সাধনা নিয়ে নানা গল্প শোনা যায় বটে। নির্বাণও এমন গল্প কিছু শুনেছে, কিন্তু সত্যি কি মৃত মানুষের মধ্যে আবার প্রাণ প্রতিষ্ঠা সম্ভব? ব্যাপারটা ঠিক বিশ্বাস করতে পারছে না নির্বাণ। কিন্তু মুখে কিছু না বলে সে অনুসরণ করল অন্যদের। জুলিয়ার শবদেহ নিয়ে মঠের ভেতর প্রবেশ করা হলো। মঠাধ্যক্ষ রবিনকে বললেন, আপনি নিশ্চয়ই চান যে আপনার সঙ্গিনীকে জীবিত করে তুলুন লামা চোগোস্তাং। আমরা তার আয়োজন শুরু করব এখন, কিন্তু তার জন্য কিছু শর্ত মানতে হবে আপনাকে। রবিন আচ্ছন্নর মতো বলল, হ্যাঁ মানব, শুধু জুলিয়াকে আপনারা ফিরিয়ে দিন। মঠাধ্যক্ষ বললেন, কিছু সময়ের মধ্যেই জুলিয়ার দেহ নিয়ে সাধন কক্ষে সাধনা শুরু করবেন প্রেতসিদ্ধ লামা। বাইরে থেকে দরজা ধাক্কা দিয়ে বা চিৎকার করে তার ধ্যান ভঙ্গ করা যাবে না, তাতে সাধক ও আপনার দুজনেরই বিপদ হতে পারে। আপনি সারাদিন এ ঘরেই থাকবেন। আর দ্বিতীয় কথা হলো, লামা চোগোস্তাং যে জিনিসটা নেবেন সেটা ফেরত পাওয়ার কোনো চেষ্টা করবেন না, তাতে আপনার মৃত্যুও ঘটতে পারে। রবিন বলল, আমি সব মানতে রাজি আছি, সব মানতে, শুধু আপনারা ওকে একবার বাঁচিয়ে তুলুন। পেংবু বললেন, তাই হবে, আপনি ঘরে গিয়ে থাকুন। অন্ধকার নামলে যখন আপনার সঙ্গিনী জীবন্ত হয়ে উঠবেন তখন আপনি ঠিক জানতে পারবেন। কথাগুলো শুনে বিধ্বস্ত রবিন টলতে টলতে চলে গেল মঠের যে ঘরে তারা রাত কাটিয়েছে সে ঘরের দিকে। আর মঠাধ্যক্ষ পেংবুর নির্দেশে জুলিয়ার মৃতদেহটাকে অন্য লামারা নিয়ে চলল সাধন কক্ষের দিকে। মঠাধ্যক্ষের সঙ্গে নির্বাণও তাদের অনুসরণ করল। বেশ কয়েকটা অলিন্দ পেরিয়ে তারা এসে প্রবেশ করল একটা ঘরে। তার সিলিং থেকে নেমে এসেছে ভয়ঙ্কর চিত্রশোভিত নানা ধরনের প্রাচীন থাঙ্কা বা রেশমের কাপড়। পাথর আর কাঠের দেওয়ালগুলোতে খচিত আছে তিব্বতী অপদেবতার বীভৎস সব মূর্তি। ঘরের এক প্রান্তে একটা নিচু বেদি মতো জায়গা, তার চারপাশে সাজানো রয়েছে নরকরটি মানুষের হাড়গোড়, আর জমে রয়েছে যুগ যুগ ধরে জমে থাকা ধূপের ছাই। ওই ছাইয়ের স্তূপ আর একটা অদ্ভুত গন্ধ বুঝিয়ে দিচ্ছে ও ঘরটা বহু প্রাচীন। ঘরে ঢোকার পর মঠাধ্যক্ষ পেংবু চাপা স্বরে বললেন, এই ঘরটাকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে এই মঠ। যুগ যুগ ধরে এই ঘরে সব সাধনা করেছেন প্রাচীন লামারা।
যারা এই ঘরে সব সাধনা করেছেন তাদের মধ্যে এখন কেবল জীবিত আছেন লামা চোগোসাং। এ ঘরে আমরা ট্যুরিস্টদের ঢুকতে দিই না। ঘটনাচক্রে আপনি এই ঘরটা দেখতে পেলেন। ঘরে ঢুকে প্রথমে জুলিয়ার মৃতদেহ মাটিতে নামিয়ে রাখা হলো। একদল লামা গোছা গোছা ধূপ জ্বালাতে শুরু করলো বেদিটার চারপাশে। অন্যদিকে জুলিয়ার পোশাক খুলতে শুরু করলো। সম্পূর্ণ নিরাভরণ করা হলো তাকে। একটা সুতোও তার দেহে রাখা হলো না। নির্বাণ দেখল, হ্যাঁ, শুধুমাত্র একটাই ক্ষতচিহ্ন তার দেহে, ঠিক বাঁ দিকের বুকে। তাছাড়া তার সারা দেহ একদম নিখুঁত। কোথাও নতুন বা পুরনো আঁচড়ের দাগও নেই তার শরীরে। জুলিয়ার দেহটাকে উন্মুক্ত করার পর তার দেহটাকে উঠিয়ে নিয়ে গিয়ে চিৎ করে শোয়ানো হলো বেদির ওপর। তার হাত দুটো টান টান করে ছড়িয়ে দেওয়া হলো দুপাশে। পা দুটো দুপাশে যথাসম্ভব সরানো হলো। ঘরের জানলাগুলো আগে থেকেই বন্ধ ছিল। ঘরে শুধু আলো ঢুকছিল দরজা দিয়ে। জুলিয়ার শবদেহ ঘরে রেখে দরজার বাইরে এসে দাঁড়ালেন সবাই। কিছুক্ষণের মধ্যেই একটা অস্পষ্ট শব্দ শোনা গেল। আধো অন্ধকার অলিন্দ পথে এসে দাঁড়ালেন অতি বৃদ্ধ লামা চোগোসাং। তাকে দেখে এবার বেশ চমকেই গেল নির্বাণ। তার দেহে এখন একখণ্ড বস্ত্রও নেই। হাড়ের ওপর শুধু যেন চামড়ার আচ্ছাদন দেওয়া দেহ। একটানা পাতলা কাপড়ের চামড়াটা টেনে খসিয়ে দিলেই যেন তার কঙ্কালটা বেরিয়ে পড়বে। বুকের কাছে তিনি একটা চাল মাপার কুনকির মতো রূপোর কৌটো ধরে আছেন। দীর্ঘদিন না কাটার ফলে তার হাত পায়ের নখগুলো লম্বা হয়ে বাজ পাখির নখের মতো বেঁকে গিয়েছে। কিন্তু এই অতি বৃদ্ধ লামার দেহেও পোশাক নেই কেন? জুলিয়ার দেহও তো নিরাভরণ করা হলো। তবে মঠাধ্যক্ষর বলা কথাটার মানে কি? প্রশ্নটা মুহূর্তের জন্য মৃদু ঘুরপাক খেল নির্বাণের মনে। চোগোসাং দরজার সামনে এসে দাঁড়াতেই তাকে দেখে শ্রদ্ধায় মাথা নত করল মঠাধ্যক্ষ সহ অন্যরা। নির্বাণও করল। চোগোসাং তার হাতে ধরা ঢাকনাওয়ালা রূপোর পাত্রটা মঠাধ্যক্ষর হাতে ধরিয়ে দিয়ে সাধন কক্ষে প্রবেশ করলেন। বাইরে থেকে একজন লামা ঘরের দরজাটা বন্ধ করে দিলেন। অন্ধকার ঘরটার মধ্যে শুধু রইল লামা চোগোসাং আর সেই সব দেহটা। সঙ্গীদের নিয়ে মঠাধ্যক্ষ এবার সেই দরজার কিছুটা তফাতে গিয়ে দাঁড়ালেন। তারপর অন্য লামাদের উদ্দেশ্যে তিব্বতী ভাষায় কি যেন বললেন। কিন্তু তার কথা শুনে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল অন্য লামারা। মঠাধ্যক্ষর ভ্রুহীন মুখ যেন ধীরে ধীরে কুঞ্চিত হয়ে উঠল। তিনি এরপর নির্বাণকে বললেন, একটা সমস্যায় পড়া গেল। এই পাত্রটা নিয়ে রাতে কাউকে উপস্থিত থাকতে হবে। চোগোসাং সাধনা শেষ করে বেরিয়েই একটা জিনিস রাখবেন এই কৌটার ভেতরে। কিন্তু প্রচলিত নিয়ম হলো যে এই কৌটোটা রাতের জন্যে ধারণ করবে যে, তাকে এই কৌটোটা সূর্যোদয়ের পর মঠে রেখে এ মঠ ছেড়ে চলে যেতে হবে। তিনি আর কোনোদিন মঠে প্রবেশ করতে পারবেন না। নির্বাণ জানতে চাইল এ নিয়ম কেন। মঠাধ্যক্ষ বললেন, কারণ এর ভেতর বৃদ্ধ লামা যে জিনিসটা রাখবেন তার অসীম ক্ষমতা। যে পাত্রটা ধারণ করবে সে যাতে ভবিষ্যতে জিনিসটা হস্তগত করার চেষ্টা না করে, তার প্রতি লোভ না করে, সেজন্য এ প্রথা চলে আসছে। কাজেই স্বাভাবিক নিয়মে এখানে উপস্থিত লামারা কেউ এ মঠের প্রবেশাধিকার হারাতে চায় না। নির্বাণ ব্যাপারটা শুনে আশ্চর্য হয়ে বলল, আচ্ছা, আমি যদি কৌটোটা নিয়ে আজ রাতে এখানে থাকি, আমি তো আর কোনোদিন এখানে ফিরে আসব না। বৃদ্ধ মঠাধ্যক্ষ কিছুক্ষণ স্থির দৃষ্টিতে চেয়ে রইলেন নির্বাণের দিকে। তারপর বললেন, আপনার সাহস আছে? ওই মহিলার মৃতদেহ যখন জীবন্ত হয়ে চলাফেরা করবে তখন আপনি সে দৃশ্য সহ্য করতে পারবেন তো? মৃতদেহ যে সত্যি জীবন্ত হয়ে উঠতে পারে সে কথা ঠিক বিশ্বাস হয় না নির্বাণের। তবে রাতে কি ঘটতে চলেছে তার সাক্ষী হতে চায় সে। তাছাড়া রবিনকে এ অবস্থায় মঠে একা রেখে যাওয়াও ঠিক নয়। তাই সে বলল,
হ্যাঁ, আমি পারবো, আপনি ওটা আমার হাতে দিন। লামা আর কোনো উপায় না দেখে নির্বাণের হাতে কৌটোটা তুলে দিয়ে বললেন, সাধনার শেষে ঘর ছেড়ে বেরিয়ে আপনাকে ঠিক সময় ডাকবেন চোগস্তাং। আপনি সঙ্গে সঙ্গে তার মুখের কাছে কৌটোটা ধরবেন। চোগস্তাং কৌটোর ভিতর জিনিসটা মুখ থেকে রাখলেই সঙ্গে সঙ্গে কৌটোর মুখ বন্ধ করে দেবেন। কোনোভাবে আর কৌটোর মুখ খুলে জিনিসটা দেখার চেষ্টা করবেন না, তাহলে আপনার বিপদ হবে, মৃত্যুও হতে পারে। কাল ভোরে আমি এসে কৌটোটা নেব। নির্বাণ প্রশ্ন করল, লামা কি রাখবেন এই কৌটোতে? মঠাধ্যক্ষ বললেন, তা আপনাকে এখন বলা যাবে না। চোগস্তাং জিনিসটা কৌটোতে রাখার সময় যদি দৈবাত জিনিসটা আপনি দেখতে পারেন তখন চিনলে চিনবেন, নচেত নয়। আবারও আপনাকে সাবধান করছি, জিনিসটা রাখার পর কৌটো খুললে বিপদ হবে। এবার ঘরে ফিরে যান, আমরাও মঠ ত্যাগ করব। কৌটোটা নিয়ে আবার নিজেদের সেই ঘরে ফিরে এলো নির্বাণ। ঘরের মেঝেতে আচ্ছন্নর মতো শূন্য দৃষ্টিতে বসে আছে রবিন। সে কোনো কথা বলল না। নির্বাণ তাকে বিরক্ত করল না। সে গিয়ে দাঁড়ালো জানলার ধারে। কিছুক্ষণের মধ্যেই সে দেখতে পেল ছোট শিশুদের নিয়ে লামারা সার বেঁধে মঠ ছেড়ে নিচে নেমে যাচ্ছে। জনশূন্য হয়ে গেল মঠ। রয়ে গেল তারা 4 জন, 3 জন জীবন্ত মানুষ আর একটা লাশ। সারাটা দিন বলতে গেলে সে ঘরেই কেটে গেল নির্বাণের। রবিন সারাদিন পাথরের মূর্তির মতো বসে রইল মেঝেতে। নির্বাণ তাকে একবার বিস্কিট আর জল খাওয়াতে গেলে শুধু বোতল থেকে কয়েক ঢোক জল খেল রবিন। তারপর অস্পষ্টভাবে শুধু একবার জানতে চেয়েছিল, জুলিয়া আবার প্রাণ ফিরে পাবে তো? সঙ্গিনীহারা বিপর্যস্ত রবিনকে আশ্বস্ত করার জন্য নির্বাণ শুধু জবাব দিয়েছিল, লামারা তো তাই বলছেন। জুলিয়ার মৃতদেহ নিয়ে ধ্যানে বসেছেন লামা চোগস্তাং। অন্ধকার নামার পর তিনি নাকি 1 রাতের জন্য ফিরিয়ে দেবেন জুলিয়ার প্রাণ। মাঝে অবশ্য শেষ দুপুরে একবার কিছুক্ষণের জন্য সেই ঘর ছেড়ে বেরিয়েছিল নির্বাণ। অলিন্দ পেরিয়ে সে উপস্থিত হয়েছিল সেই সাধন কক্ষের আসনে। দরজা আগের মতোই বন্ধ ছিল, কিন্তু সেখানে পৌঁছতেই কেমন যেন অস্বস্তি বোধ হতে শুরু করেছিল তার। শূন্য এ মঠে কোথাও কোনো শব্দ নেই। নির্বাণের মনে হচ্ছিল সেই দরজার বাইরে আশেপাশের দেওয়ালের গায়ে পাথর বা কাঠ খোদাই মূর্তিগুলো যেন জীবন্ত হয়ে চারপাশ থেকে তাকিয়ে তাকে দেখছে। কিম্ভূত কিমাকার বিভৎস সব মূর্তি। অস্বস্তি এড়াতে নির্বাণ ফিরে এসেছিল ঘরে। অন্ধকারটা এদিন যেন বেশ তাড়াতাড়ি নামল রেশম পথের এই প্রাচীন তিব্বতী গুম্ফার বাইরে। বিকেল হতে না হতেই নির্বাণ জানলার কাছে দাঁড়িয়ে দেখল আকাশটা যেন কেমন মেঘাচ্ছন্ন হয়ে গেল, আর তার সঙ্গে সঙ্গে ঝিরিঝিরি তুষারপাত শুরু হলো। ধীরে ধীরে অন্ধকার নেমে আসতে লাগলো এই অচেনা অজানা পরিবেশের বুকে। অন্ধকার নামার পর সঙ্গে আনার চার্জার লাইটটা জ্বালিয়ে ফেলল নির্বাণ। আর তার কিছুক্ষণ পরই আস্তে আস্তে অবসাদ ভেঙে উঠে দাঁড়ালো রবিন। বাইরে একসময় বাতাসের শব্দ শোনা গেল। সেই বাতাস হয়তোবা মেঘকে সরিয়ে দিল। চাঁদ উঠল আকাশে, গোল থালার মতো বেশ বড় চাঁদ। তবে বাতাসের শব্দ আর তুষারপাত কিন্তু থামল না। নির্বাণ জানলার সামনে দাঁড়িয়ে দেখতে লাগলো সেই দৃশ্য। আর রাত যত বাড়তে লাগলো ততই যেন উত্তেজনা পেয়ে বসতে লাগলো রবিনকে। অস্থিরভাবে সে ঘরের এ মাথা থেকে ও মাথা পায়চারি শুরু করলো, আর বিড়বিড় করে বলতে লাগলো, আর কতক্ষণ, আর কতক্ষণ? জুলিয়া, তুমি ফিরে আসবে তো? জুলিয়া ফিরে আসতে পারে নির্বাণ এ কথা বিশ্বাস করলেও শেষ পর্যন্ত ব্যাপারটা কি ঘটে তা দেখার ব্যাপারে নির্বাণের কৌতূহলের সীমা নেই। মাঝে মধ্যে সে তার কোটের পকেটে রাখা সেই কৌটোটার অস্তিত্ব হাত দিয়ে অনুভব করতে লাগলো, আর প্রতীক্ষা করতে লাগলো কখন তাদের ডাক আসে। রাত বেড়ে চলল। 7টা, 8টা, 9টা।
আর তার সঙ্গে সঙ্গে বেড়ে চলল তাদের উত্তেজনা আর বাইরে বাতাস তুষারপাত। এ এক অসহনীয় প্রতীক্ষা। রূপোর কৌটোটা কোটের পকেট থেকে বার করে নাড়াচাড়া শুরু করল নির্বাণ। তবে শেষ পর্যন্ত প্রতীক্ষার অবসান হলো। কোথায় যেন প্রথমে একটা অস্পষ্ট শব্দ হলো, তারপর ধীরে ধীরে একটা পদশব্দ এগিয়ে এসে থামল দরজার বাইরে। আর উৎকণ্ঠা সহ্য হচ্ছিল না রবিন বা নির্বাণের। সঙ্গে সঙ্গে দরজা খুলল রবিন। বাইরে দাঁড়িয়ে আছেন লামা চোগোস্তাং। তার এক হাতে ধরা বেশ বড় একটা প্রদীপ। সেই আলো ছড়িয়ে পড়েছে লামার মুখমণ্ডলে। সে মুখের দিকে তাকিয়ে একটা অদ্ভুত জিনিস খেয়াল করল নির্বাণ। লামার গাল দুটো একবার এপাশে অন্যবার ওপাশে ফুলে উঠছে। ওভাবে লামা গাল ফুলিয়ে নাচাচ্ছে কেন? ভালো করে লামার মুখের দিকে তাকিয়ে নির্বাণের পর মুহূর্তেই মনে হলো লামা আসলে গাল নাচাচ্ছে না, তার মুখের ভেতর কিছু আছে, আর সেটাই লামার মুখের ভেতর থেকে বাইরে বেরোবার আপ্রাণ চেষ্টা করছে। আর তারই ধাক্কায় অতিবৃদ্ধ লামার চর্মসার গাল ফুলে উঠছে। মুখের ভেতর কি ধরে রেখেছেন লামা? জীবন্ত কিছু কি? নির্বাণ কোনো এক বইতে পড়েছিল যে অনেক সন্ন্যাসী নাকি মুখে জীবন্ত কই মাছ পুড়ে কৃচ্ছ সাধন করে তপস্যা করেন। তেমন কিছু কি? বৃদ্ধ লামাকে দেখার পর রবিন বলে উঠল, কোথায় জুলিয়া, কোথায়? হাতের ইশারায় চোগোস্তাং অনুসরণ করতে বললেন তাকে। প্রদীপের আলোয় ধীর পায়ে অন্ধকার অলিন্দগুলো দিয়ে এগোতে লাগলেন। সেই ম্লান আলোয় প্রাচীন মঠের দেওয়ালের গায়ে পড়া নিজেদের ছায়াগুলোও যেন অদ্ভুত মনে হতে লাগলো। বিশেষত শীর্ণ উলঙ্গ চোগোস্তাংয়ের ছায়াটা দেখে মনে হতে লাগলো ঠিক যেন একটা কঙ্কালের ছায়া। সাধন কক্ষের কিছুটা তফাতে এসে থামলেন লামা। কক্ষের দরজা খোলা, ভেতরে জমাট বাঁধা অন্ধকার। সেদিকে তাকিয়ে রবিন বলে উঠল, কই জুলিয়া, কই? রবিন প্রশ্নটা করার সঙ্গে সঙ্গেই একটা অস্পষ্ট গোঙানির শব্দ শোনা গেল ঘরের ভেতর, আর সেই শব্দটা ক্রমশ দরজার দিকে এগিয়ে আসতে লাগলো। তারপর অন্ধকার ঘরের ভেতর থেকে যে আত্মপ্রকাশ করল তাকে দেখে নির্বাণের এতদিনের বিশ্বাস অবিশ্বাস সব মাথার মধ্যে এলোমেলো হয়ে গেল। হ্যাঁ, ঘরের বাইরে যে এসে দাঁড়িয়েছে সে জুলিয়াই। সম্পূর্ণ নগ্ন দেহ তার, বুকের মধ্যে গুলির ছিদ্রটাও যেন দেখা যাচ্ছে, আর একটা ক্ষীণ রক্তধারা যেন তার মুখের কষ গড়িয়ে নামছে। তবে কি লামা সত্যিই তার মৃতদেহে আত্মাকে প্রতিষ্ঠিত করেছেন? কিন্তু তা কি করে সম্ভব? নির্বাণ তার মনকে এই বলে আপ্রাণ প্রবোধ দেওয়ার চেষ্টা করল যে হয়তো জুলিয়া তখনও মরেনি, আর সেটা বুঝতে পেরেছিলেন লামা। তারপর বন্ধ ঘরে কোনো ওষুধ বা অন্য কিছুর সাহায্যে তার জ্ঞান ফিরিয়ে তাকে উঠে দাঁড় করিয়েছেন। জীবন্ত জুলিয়াকে দেখে কয়েক মুহূর্তের জন্য হতবাক হয়ে গিয়েছিল রবিনও। তারপর সে ছুটে গিয়ে জুলিয়াকে জড়িয়ে ধরে বলতে লাগলো, তুমি বেঁচে আছো জুলিয়া, তুমি সত্যিই বেঁচে আছো? চলো আমরা এখনই বেরোবো, এই ভয়ঙ্কর জায়গা, এই দেশ ছেড়ে দেশে ফিরে যাব। তার কথার প্রত্যুত্তরে জুলিয়া গো গো আর্তনাদ করে কি যেন বলার চেষ্টা করল। লামার কয়েক পা তফাতে দাঁড়িয়েছিল নির্বাণ। লামার মুখের ভেতরের সেই জিনিসটা যেন তার গাল ফুঁড়ে বাইরে বেরিয়ে আসতে চাইছে। বৃদ্ধ লামা আর সেটাকে মুখের ভেতর ধরে রাখতে পারছেন না। মুখ লাল হয়ে উঠেছে তার, চোখের কোটর থেকে মণি দুটো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। আলিঙ্গনরত রবিন আর জুলিয়ার দিক থেকে নির্বাণ দৃষ্টি ফেরাতেই লামা চোগোস্তাং নির্বাণের হাতে ধরা কৌটোটার দিকে তাকিয়ে তাকে কাছে ডাকলেন। ওদিকে তখন রবিন জুলিয়াকে জাপটে ধরে বলছে, তোমার কি খুব কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট? কিসের কষ্ট?
নির্বাণ লামার নির্দেশ পালন করে তার কাছে এগিয়ে গিয়ে কৌটোর ঢাকনাটা সরালো। লামা ঝুঁকে পড়ে কৌটোর ভেতর মুখ থেকে জিনিসটা রাখতে যাচ্ছিল। ঠিক সেই সময় রবিন চিৎকার করে বলে উঠল, জুলিয়া, তোমার এ ক্ষতি কে করলো? তার চিৎকার শুনে চমকে উঠে নির্বাণ আর লামা চোগস্তাং ফিরে তাকালো আলিঙ্গনরত যুগলের দিকে। রবিনের প্রশ্নের জবাবে জুলিয়া করুণ স্বরে গুঙিয়ে উঠে হাতের ইশারায় দেখিয়েছিল চোগস্তাংকে, আর সঙ্গে সঙ্গে জুলিয়াকে ছেড়ে দিয়ে রবিন লামার উদ্দেশ্যে চিৎকার করে বলে উঠল, শয়তান, তুই এত বড় ক্ষতি করলি কেন জুলিয়ার? এ কথা বলেই সে ছুটে এসে সজোরে ঘুষি মারল জীর্ণ লামার পেটে। লামার হাত থেকে খসে পড়ল প্রদীপটা, আর ঘুষির আঘাতে চোগস্তাংয়ের মুখ ফাঁকা হয়ে কি যেন একটা ছোট্ট জিনিস সোজা ছিটকে বেরিয়ে কাকতালীয়ভাবে ঢুকে গেল সামনে দাঁড়িয়ে থাকা নির্বাণের জামার ভেতর। বাতিটা পড়ে নিভে গিয়েছে। চারপাশে একটা ঝটাপটি শুরু হলো অন্ধকারের মধ্যে। নির্বাণের জামার ভেতর জিনিসটা বাইরে বেরোবার জন্য ছটফট করছে। নির্বাণ অন্ধকারের মধ্যেই নিজের জামার ভেতরে হাত ঢুকিয়ে জিনিসটা খপ করে ধরে ফেলল। জিনিসটাকে ধরে তার মনে হলো সেটা ছোট মাছের মতো কোনো কিছু হবে। মাছের মতোই সেটা পিচ্ছিল আর ঠান্ডা, তার হাতের মুঠির মধ্যে ছটফট করছে। হঠাৎ একই সঙ্গে অন্ধকারে আর্তনাদ করে উঠল লামা আর রবিন, আর পর মুহূর্তেই শোনা গেল নারী কণ্ঠের রক্ত জল করা এক অদ্ভুত হাসি, জুলিয়ার হাসি। অট্টহাস্য করছে জুলিয়া। ব্যাপারটা কি হচ্ছে বুঝতে পারছে না নির্বাণ। সে চেষ্টা করতে লাগলো তার হাতের জিনিসটা কৌটোতে ভরে ফেলার। অন্ধকারের মধ্যে কাজটা করতে একটু সময় লাগলো তার। জুলিয়ার হাসি তখন অলিন্দ ধরে এগিয়ে যাচ্ছে বাইরের দিকে, তার সঙ্গে ভারী কোনো জিনিস মেঝের উপর দিয়ে ঘষটে টেনে নিয়ে যাওয়ার শব্দ। কোনো ক্রমে জিনিসটাকে কৌটোর মধ্যে পুরে সেই ভয়ঙ্কর হাসিকে অনুসরণ করল নির্বাণ। সে মঠের দরজার বাইরে বেরিয়ে এসে এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল। তুষারপাত আর বাতাস বইছে বাইরে, আর সেই ঝোড়ো বাতাস আর তুষারপাতের মধ্যে চাঁদের আলোয় জুলিয়া কোনো অমানসিক দানবীয় শক্তিতে দু হাতে চোগস্তাং আর রবিনের গলা দুটো ধরে মাটির উপর তাদের দেহ দুটোকে টানতে টানতে এগিয়ে চলেছে। বলা ভালো, উড়ে চলেছে। দেখে মনে হয় ও দেহ দুটোতে আর প্রাণ নেই। চত্বরের যে পাশটায় খাদ, সেখানে পৌঁছে গেল জুলিয়া। এই বীভৎস দৃশ্য আর সহ্য করতে না পেরে নিজের অজান্তেই যেন আতঙ্কে চিৎকার করে উঠল নির্বাণ। আর সেই চিৎকার শুনেই সম্ভবত দেহ দুটোকে নিয়ে খাদের কিনারে দাঁড়িয়ে নির্বাণের দিকে ফিরে তাকালো জুলিয়া। কি বিভৎস তার মুখমণ্ডল! মুখের দুপাশের কষ গড়িয়ে তাজা রক্ত পড়ছে, চোখের মণি দুটো জ্বলছে হিংস্র সাপদের মতো। সত্যি যেন সে প্রেত লোকের বাসিন্দা। নির্বাণকে দেখে সে একরাশ ঘৃণা হিংস্রতা নিয়ে যেন এগোতে যাচ্ছিল নির্বাণের দিকে, কিন্তু এগোতে গিয়েও থমকে দাঁড়ালো নির্বাণের হাতে ধরা কৌটোটার দিকে তাকিয়ে। জ্ঞান হারাবার আগে নির্বাণ দেখল শেষ একটা আর্তনাদ করে জুলিয়া দেহ দুটোকে শূন্যে উড়িয়ে নিয়ে ঝাঁপ দিল খাদে। 3 দিন পর সকালে আর্মি হাসপাতালের জানলার সামনে দাঁড়িয়েছিল নির্বাণ। সেই টিবেটিয়ান সীমান্ত বাহিনীর অফিসার ঘটনার পরদিন ভোরে মঠ চত্বর থেকে তুষারে প্রায় চাপা পড়া অচৈতন্য নির্বাণকে উদ্ধার করে এই হাসপাতালে এনে ভর্তি করেন। তার জ্ঞান ফিরতে আরও একদিন সময় লেগেছিল, তবে এখন সে সুস্থ, আর একটু পরে তাকে ছেড়ে দেওয়া হবে। কাঠের তৈরি হাসপাতালের দোতলার জানলা দিয়ে বাইরে তাকিয়েছিল নির্বাণ। তার জানলার ঠিক নিচ দিয়ে বয়ে যাচ্ছে নাম না জানা একটা পাহাড়ি নদী। ওপর থেকে রেশম পথের পাগদণ্ডিটাও চোখে পড়ছে। তার দুপাশে ঘন পাইন বন, মাথার উপর তুষার শৃঙ্গগুলো সার বেঁধে দাঁড়িয়ে আছে। আরও দূরে যেখানে রেশম পথের পাগদণ্ডিগুলো ওপর দিকে উঠে ঘন কুয়াশার আড়ালে হারিয়ে গিয়েছে,
সেদিকে তাকিয়ে নির্বাণ ভাবছিল হয়তোবা ওই কুয়াশার আড়ালেই কোথাও দাঁড়িয়ে আছে সেই প্রাচীন মঠ, যেখানে রয়ে গেল রবিন, জুলিয়া আর তার দেখা সেই ভয়ঙ্কর ঘটনার স্মৃতি। সেই স্মৃতিকে অবশ্য মন থেকে মুছে ফেলতে চায় নির্বাণ, ভাবছিল নির্বাণ। এমন সময় ঘরে প্রবেশ করলেন ইন্দো টিবেটিয়ান ফোর্সের সেই অফিসার ডুকপা। তার হাতে ধরা ফুলের স্তবকটা নির্বাণের হাতে দিয়ে তিনি বললেন, আজ তো আপনি চলে যাবেন, তাই দেখা করতে এলাম। নিচে আর্মির গাড়ি দাঁড়িয়ে আছে, তারা আপনাকে গ্যাংটকে পৌঁছে দেবে। এ কথা বলার পর ডুকপা বললেন, আপনি এতদিন অসুস্থ ছিলেন বলে প্রশ্নটা করিনি। আসলে সেদিন রাতে ব্যাপারটা কি ঘটেছিল বলুন তো? একটু চুপ করে থেকে নির্বাণ সংক্ষেপে প্রথমে মোটামুটি বলল ব্যাপারটা। তারপর তাকে প্রশ্ন করল, আচ্ছা, রোলাং কাকে বলে আপনি জানেন? মঠাধ্যক্ষ বলছিলেন লামা চোগস্তাং যে পদ্ধতিতে মৃতাকে পুনর্জন্ম দেবেন তার নাম নাকি রোলাং। ভদ্রলোক তার কথার জবাবে বললেন, ব্যাপারটা সত্য মিথ্যা না জানলেও যেহেতু আমি জন্মসূত্রে তিব্বতী, তাই তিব্বতী সব সাধনার এই পদ্ধতির কথা আমিও শুনেছি। মৃতদেহের শরীরে আত্মা প্রবেশ করিয়ে কিছু সময়ের জন্যে আবার নাকি জীবন্ত করা হয় দেহকে। এ সাধনা সম্বন্ধে যতটুকু শুনেছি তাতে সাধক মৃতদেহ নিয়ে অন্ধকার ঘরে সারাদিন সাধনা করেন। এ পদ্ধতিতে মৃতদেহকে সম্পূর্ণ উলঙ্গ করে চিৎ করে শুইয়ে তার ওপর সাধক শুয়ে পড়েন এবং তারপর মৃতের মুখে মুখ লাগিয়ে সাধক বীজ মন্ত্র জপ করতে থাকেন। ভদ্রলোক একটু থেমে আবার বলতে শুরু করলেন, একসময় মন্ত্রের জোরে মৃতদেহে আত্মা প্রবেশ করে, দেহটা জীবন্ত হয়ে উঠে সাধককে তার উপর থেকে ছিটকে ফেলতে চায়। এ সময় যখন সেই সবাত্মা জীব বার করে, তখন সেই সাধক কামড়ে সেই জীব কেটে নিজের মুখে নিয়ে নেন। সেই জীব নাকি জীবন্ত, তার মধ্যেই আত্মার ক্ষতিকর শক্তি আবদ্ধ থাকে। জীবটাকে এরপর পুড়িয়ে ফেলতে হয় মন্ত্রপুত পাত্রে, যা পরে শুকিয়ে তন্ত্র সাধনার কাজে ব্যবহার করা হয়। যার কাছে ওই জীবের পাত্র থাকে, কোনো আত্মা নাকি তার কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু কোনোভাবে সেই জীব পাত্রে ভরার আগে সাধকের মুখ থেকে যদি পড়ে যায়, তবে সেই মুহূর্তে সাধকের নিয়ন্ত্রণ চলে যায় মৃতদেহের উপর থেকে। মৃতদেহ তখন সমূর্তি ধারণ করে, হিংস্র হয়ে উঠে সেই প্রেতাত্মা হত্যা করে সাধক ও অন্যদের। নির্বাণের প্রশ্নের উত্তর জানিয়ে তার কাছ থেকে বিদায় নিয়ে ঘর ছেড়ে চলে গেলেন তিনি। নির্বাণকেও এবার বেরোতে হবে। কিছুক্ষণের মধ্যেই পোশাক বদলে নিল সে। একজন হাসপাতাল কর্মী তার কোটটা দিয়ে গিয়েছে। সেটা গায়ে দিয়ে কোটের পকেটে হাত দিতেই নির্বাণের হাত ঠেকল একটা জিনিসে। সেটা বার করেই চমকে উঠল নির্বাণ। সেই রূপোর কৌটোটা। নিশ্চয়ই কৌটোটা তার দেহের পাশে পড়ে থাকতে দেখে তার কোটের পকেটে ভরে দিয়েছিল কেউ। মুহূর্তের মধ্যে নির্বাণের মনে পড়ে গেল ঘটনাটা। তার দেহের ভিতর খেলা করছে, লাফাচ্ছে মাছের মতো পিচ্ছিল ঠান্ডা একটা জিনিস। লামা চোগস্তাংয়ের মুখ থেকে বেরিয়ে আসা, কামড়ে ছিঁড়ে আনা প্রেতাত্মা জুলিয়ার জীবন্ত জীব। ব্যাপারটা মনে পড়তেই কেঁপে উঠল নির্বাণ। তারপর জানলার কাছে এগিয়ে গিয়ে ঢাকনাবন্ধ ছোট্ট রূপোর পাত্রটা নিচে নদীতে ছুঁড়ে ফেলে দিয়ে ফেরার জন্য ঘর ছাড়ল। এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন।